আসসালামু আলাইকুম। শুরু করছি অন্তবাসিনী পর্ব ১০। লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। তবে টুকিটাকি ছোট মাছ আর ভর্তা ভাত আপনাদের বাড়ির মতো খানদানি খাবার হবে না। মারিয়া দাঁড়িয়ে পড়ল। খোঁচা মারলেন মনে হয়? সাদিফ হেসে বলল, খোঁচা মারব কেন? সত্যিই তো বলছি। আপনারা একবেলায় যেসব খাবার টেবিলে সাজান সেটা দিয়ে আমার মতো মানুষ দু তিন দিন খেতে পারবে। মারিয়া নিজেও হাসল, তবে জবাব দিল মলিন গলায়, প্রিয় মানুষ পাশে থাকলে এক টেবিল ভর্তি খাবারের থেকে দুদিনের আধপেটা খাবারও কারো কাছে বেশি দামি হতে পারে। মিস্টার সাদিফ, আপনি কি তা জানেন না? ছেলেটা উত্তর দেওয়ার কিছু পেল না। ভান্ডার হতে শব্দ ফুরিয়েছে। চোখ সরিয়ে বলল, থামলেন কেন? আসুন। খোলা রাস্তায় বসে ড্রাইভ করছে ইকবাল। মন্তর বেগে ছুটে যাচ্ছে ঢাকা। পাশে পুষ্প বসে। গাড়ির রেডিওতে শাহরুখ খান কাজলের রোমান্টিক গান বাজছে। তাহলে শেষমেশ সাদিফ বাবু সফল হয়েছে। মারিয়াকে নিয়ে ঘুরতে যাওয়ার মিশন সাকসেস। ইকবালের কণ্ঠে বিস্ময় আর আনন্দ একসাথে শোনালো। পুষ্প দম ফেলে বলল, আর বলো না, দ্রুততে এত ভীতু। মারিয়া প্ল্যান করেছে ঘোরার, অথচ কিভাবে বের হবে সে চিন্তায় সারা রাত ঘুমায়নি। ইকবাল হাসলো আচমকা। পুষ্পের নাকটা টেনে দিয়ে বলল, সবাই তো আর আমার মাই লাভের মতন বুদ্ধিমতী নয়। পুষ্প কিছু বলেনি, একটুখানি তাকিয়ে থেকে নজর সরালো সামনে। একটা সত্যি কথা বলবে? আমি মিথ্যা বলিই না। ও ভ্রু কুচকাতেই বলল, না বলি, তবে মাঝে মাঝে। তুমি কি জিজ্ঞেস করবে? করো না মাই লাভ। পুষ্প এবার ফিরে বসলো তার দিকে। খুব গুরুতর ভঙ্গিতে শুধালো, ঢাকায় এত সুন্দরী মেয়ে রেখে হঠাৎ আমার উপর পিছলে পড়ার কারণ কি? ইকবাল ঠোঁট কামড়ে হাসলো। খুব সাবলীল জবাব দিল, কারণ তো সঠিক জানি না, তবে আমি শুনেছি সৃষ্টিকর্তা যার জন্য যাকে ঠিক করে রাখেন তাকে দেখলে আপনা আপনি মনের মধ্যে কিছু একটা হয়। সেটাকে অনুভূতি বলতে পারো কিংবা অন্য কিছু। আমার তোমার প্রতি এরকমটা হয়েছিল সেই প্রথম দিনই। আর স্বাভাবিক, যার প্রতি আমাদের অনুভূতি আসবে আমাদের চোখে পৃথিবীতে তার চেয়ে সুন্দর কিছু নেই মাই লাভ। ঢাকার মেয়েরা এখন কেমন জানি না, তবে আমার চোখ সারা জীবনেও আমার মাই লাভকে ছাপিয়ে অন্য মেয়ের সৌন্দর্য খুঁজতে যাবে না ইনশাল্লাহ। ইকবাল থামল। তার চেহারায় আনাচে কানাচে উড়ে বেড়াচ্ছে অবিশ্বাসের প্রতাপশালী পতাকা। তারপর অপেক্ষা করল পুষ্পের দ্রুতসই জবাবের। অথচ মেয়েটা কেমন গম্ভীর গলায় বলল, কিন্তু আমার এসব প্রেম টেমে পোষাবে না ইকবাল, আমি বিয়ে করতে চাই। চমকে গেল ইকবাল। রীতিমতো ব্রেক কষল গতিশীল গাড়িতে। আত্মগরিমা পাল্টে পুরুষালী কণ্ঠটা ভীত শোনালো, বিয়ে কাকে? পুষ্প অসূচক শব্দ করলো, কাকে মানে? তোমাকে। অহেতুক ভয়টা স্বস্তিতে বদলাতেই দাঁত কপাটি মেলে দিল ইকবাল। বুকে হাত রেখে বলল, ওহ বাঁচালে, আমি তো ভাবলাম প্রেমের ঘুড়ি উঠতে শেখার আগেই সুতো কেটে গেলে খুশি হতে। সে সজোরে মাথা নাড়ালো দুদিকে। না না, মাথা খারাপ। যে আমার এখানে থাকে সব সময়, তাকে ছাড়া বাঁচা সম্ভব? বলতে বলতে ফের বুকের ডান পাশ ছুঁয়ে দেখালো ইকবাল। পুষ্প চুপচাপ হাতটা ডান থেকে বামে নিয়ে বলল, হার্ট এখানে ইকবাল। জিভ কাটলো, সরি, উত্তেজনায় ভুল হয়ে গেছে মাই লাভ। পুষ্প সিটের সঙ্গে মাথা এলিয়ে দেয়। টইটুম্বুর মন খারাপের রেশ আচমকা ভেসে বেড়ায় আদলে। তার চেয়েও ভারী শোনায় গলার স্বর, আমার একটা সংসার করার খুব শখ ইকবাল, যে সংসারটা আমি নিজের হাতে মনের মতো সাজাবো। স্বামী সন্তান নিয়ে হই হই করে পুরোটা জীবন। আসলে বাবা মায়ের পরিপূর্ণ সংসার দেখা হয়নি তো। মেয়েটার চোখে পানি। ইকবাল উদ্বিগ্ন হয়ে বলল, কি হয়েছে মাই লাভ, তোমার কি মন খারাপ? তুমি সেদিন বললে না তোমার আমার তো কিছু শোনা হলো না। বলতে হবে কথা নেই। তোমাকে তো পাচ্ছি, পরিবার দিয়ে কি করব? পুষ্প মনোমুগ্ধকর হাসলো, আবদার করলো ধীর স্বরে, তাও একটু বলি। ইকবাল মাথা ঝাঁকালো। সে মুখখানা ঘুরিয়ে নিল জানালার দিকে। এই মুহূর্তে কান্নার ধারা কণ্ঠ ফুঁড়ে বাইরে আসতে চাইছে। এত কান্না কাউকে দেখাতে চায় না পুষ্প। সে বুক ভরা করা শ্বাস টেনে বলল,
আমি যখন 8 বছরের তখন আমার মা বাবার ডিভোর্স হয়ে যায়। এই ডিভোর্সের কারণ কেবলমাত্র দুজনের মানসিকতায় ম্যাচিং না হওয়া। নিজেদের সংসারকে শিখিয়েই তোলার পর তারা পড়ল আমার কাস্টাডি নিয়ে। লাগাতার আমায় নিয়ে টানাহেঁচড়া চলল। একবার বাবা বোঝাচ্ছেন তিনি আমাকে বেশি ভালোবাসেন, বেশি ভালো রাখবেন, আর একবার মামুনি। আমি দ্বিধাদ্বন্দ্বে পড়লাম। সব নিয়ে মানসিকভাবে এত ভেঙে পড়লাম যে একটা লম্বা সময় জ্বরে ভুগতে থাকলাম। এমন ভয়াবহ বিশ্রী জ্বর, কিছু মাস কথা বলতে পারিনি। বাবা মাকে বোঝানো হলো তাদের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমার ছোট্ট মনে চাপ পড়েছে, ক্ষতি হচ্ছে। সেই এক কথায় বাবা ক্ষান্ত দিলেন। এত মাসের লড়াইয়ে হার মানলেন তখনই। কিন্তু মা জেদে অটল, আমাকে ওনার চাই। সেদিন শেষ তারিখে আমাকে প্রশ্ন করা হলো আমি কার সাথে থাকবো। আমি একবারও মায়ের দিক ফিরেও দেখিনি। কেন বলো তো? ইকবালের ওসবে মনোযোগ নেই। তার চোখ দুটো নিশ্চল পড়ে আছে মাইলাভের ভেজা গালে। পুষ্প নিজেই বলল, আমার অসুস্থতায় হার মেনে নেওয়াটাই আমার কাছে উত্তর হিসেবে হাজির হয়েছিল। যে মানুষ আমার সুস্থতার জন্য এতদিনের লড়াই ছেড়ে দিলেন, তার থেকে ভালো আমি কারো কাছে থাকতে পারি? এতটুকুতে থেমে বলল, আমি সত্যিই ভালো ছিলাম। আজ অবধি বাবা বিয়ে করেননি আমার জন্যে, কিন্তু প্রতিনিয়ত ফাঁকা সংসারে আমাকে নিয়ে বাবার যুদ্ধ দেখেছি। কোনো কাজের লোক দিয়ে তিনি আমার কাজ করাতেন না। ফুপি চাইলেও কাজ ছাড়া করলেন না আমায়। অফিস যাওয়ার আগে নিজের হাতে সব গুছিয়ে দিতেন। কখনো বেনি করে দিয়ে ছোট বড় হতো। টিফিনের ব্রেড পুড়ে কালো হয়ে যেত, কিন্তু বাবা পরাজয় মানেননি। আমি তখন বোকা মনে মাকে খুঁজতাম, আমাদের হারিয়ে যাওয়া সংসারটা খুঁজতাম। বড় হতে হতে বুঝেও নিলাম, একটা সংসার, একটা পরিবার শুধু একজন বাবা বা একজন মাকে নিয়ে হয় না, দুজনকেই সমান তালে থেকে যেতে হয়। সেই থেকেই ভেবেছি বাবা মাকে নিয়ে পরিবার হয়নি আমার, তাতে কি? আমি নিজে একটা পরিবার গড়ব, শক্তভুক্ত ভীত থাকবে সেটার। দুঃখ পেলে মায়ের মতো নত হয়ে চলে যাব না, বরং সেই দুঃখ শেষ করতে স্বামীর বুক জীবন কাটিয়ে দেব আমি। পুষ্পের কথা এর বেশি ফুটল না। স্তয়ী যুদ্ধ ফিকে হয়ে ফুপিয়ে কেঁদে ফেলল। ইকবাল শশব্যস্ত কাছে এগিয়ে আসে। চওড়া বুকের সঙ্গে মাথাটাকে মিশিয়ে নিতেই পুষ্প আবারও আঁকড়ে ধরল তাকে। ইকবাল মাথায় চুমু খেয়ে বলল, আমাদের সত্যি ভীষণ সুখের ঘর হবে মাই লাভ। সৃষ্টিকর্তা ছাড়া সে ঘর ভাঙার সাধ্য কারণে। পুষ্প মাথা তুলল। বাবার সাথে কবে কথা বলবে তাহলে? তার শুভ্র লটাট গুছিয়ে এলো হঠাৎ। চিন্তিত কণ্ঠে বলবো। তার আগে ধূসরের সাথে কথা বলে নেই। ও তো আমাদের সম্পর্কে কিছুই জানে না এখনো। জানলে কিভাবে রিয়্যাক্ট করবে ভাবছি। বাবা, ফুপি এরা জানলে তো ভাইয়াও জানবেন। সবাই রাজি হলে উনি কি বলবেন? ইকবাল মুচকি হাসে, ওর গাল ছুঁয়ে বলে, তুমি আমার আর ধূসরের বিষয়টা এখনো ধরতে পারোনি মাই লাভ। ধূসর কেবল আমার বন্ধু নয়, আমার প্রাণের চেয়েও প্রিয় বন্ধু। সেই 8 বছর থেকে আমরা একসাথে। শুনতে সহজ হলেও সময়টা কঠিন। ধূসর কিন্তু আমার জন্যে টাবিতে এক্সাম দিয়েছিল জানো, হোস্টেলে ওঠাও আমার জন্যে। এগুলো তো ছোটোখাটো কথা, আসলে আমাদের বন্ধুত্বের গল্প বলতে রাত ফুরাবে, কিন্তু শেষ হবে না মাই লাভ। তবে আজ তোমাকে শুধু একটা কথাই বলবো, আমার জীবনে ধূসর অনন্য গুরুত্বপূর্ণ একজন, আমার দিক নির্দেশকও কিছুটা। আমি যেমন তোমাকে ভালোবাসি তেমন ভালো ধূসরকেও বাসি। হয়তো দুজন আলাদা মানুষ, সম্পর্কের সমীকরণও আলাদা, কিন্তু আমি মানুষটা একজন বলে আমার ভালোবাসার গভীরতাও কিন্তু একই রকম। পুষ্প ঠোঁট উল্টে বলল, তাহলে যদি ভাইয়া রাজি না হন, আমাদের সম্পর্কে কি এখানেই শেষ? রাজি হবে না কেন? ও যদি বুঝতে পারে আমরা দুজনকে কতটা ভালোবাসি, কখনো আমোদ করবে না। মেয়েটা মনে ভয় যদি করে। ইকবাল আশ্বাস দিল, করবে না মাই লাভ। ধরো করলো তবে? ইকবাল বিফল কণ্ঠে বলল, তবে বুঝবো। আমি এতদিনেও আমার বন্ধুকে চিনতে পারিনি। খুশি? তুরাগ নদীর ধার, ঘাটে ঘাটে ছোট ছোট নৌকা আর ট্রলার বাঁধা রয়েছে। নদীর পাশ ঘেঁষে বেশ কয়েকটি খাবার হোটেল দাঁড়ানো। মারিয়া সাদিফ একটার ভেতরে গিয়ে বসলো। দেওয়ালে টাঙানো ক্ষুদ্র একখানা পোস্টারে হোটেলের সকল খাবারের মেনু লেখা। ভর্তার আইটেম পড়তে গিয়ে চোখ
কপালে তুলল মেয়েটা। এত রকম ভর্তা হয়? আমি তো শুধু আলু ভর্তা খেয়েছি। সাদিফ মৃদু হেসে বলল, কি কি খাবেন বলুন, অর্ডার দিয়ে দিচ্ছি। বেছে বেছে 3 রকম ভর্তার নাম বলল মারিয়া। কাঁচকলা ভর্তা, মরিচ ভর্তা আর সিম ভর্তা। সাদিফ হুঁশিয়ারি দিল, মরিচ ভর্তায় অনেক ঝাল হয়, খেতে পারবেন না আপনি। মারিয়া ভাব নিয়ে বলল, কেন পারবো না? মেয়েদের ঝাল খাওয়া সম্বন্ধে কোনো আইডিয়া আছে আপনার? না, আসলে আপনাকে কখনো খেতে দেখিনি তাই বলছি। সবসময় তো আপনি থাকেন না আমার সাথে, থাকলে দেখতে পেতেন। সাদিফ নিশ্চুপ মাথা নাড়ালো, ভাবলো, থাকতে তো চাইছি, ভাগ্য দিচ্ছে কোথায়। মারিয়া সকাল থেকে না খাওয়া বাঘ সমতুল্য বাপ ভাইয়ের আশ্বাস্থা থেকে বের হওয়ার আতঙ্কে খিদে তুঙ্গে উঠেছিল। খাবারের থালা দেখে 4 গুণ বেড়ে এলো সেটা। তবে নিজের আগে সাদিফের থালায় ভাত তরকারি তুলে দিতে ভুলেনি। ছেলেটার বক্ষস্থল তুষ্টতায় ভরে গেল অচিরে। ম্যালেরিয়া তার হলে প্রতিবেলায় এভাবে খাবার বেড়ে দেবে, তাই না? হ্যাঁ, দেবেই তো। তখন মেয়েটা যে ওর বউ হবে। সাদিফ আর চোখে চাইল বউরূপী মারিয়াকে অতি আড়ালে বসিয়ে নিল হৃদয়ের আঙিনায়। অতক্ষণে মেয়েটা ঝাঁপ দিয়েছে থালাতে। এত তাড়াহুড়ো করে খেতে দেখে নিজের খাওয়াই ভুলে গেছে সাদিফ। সব ছেড়ে বৃষ্টির ন্যায় চেয়ে রইল ওর পানে। টের পাচ্ছে ওর স্থায়ী খিদে হার মেনেছে, বরং তৃপ্তিতে বক্ষপিঞ্জরের আশপাশ জুড়িয়ে যাচ্ছে যেন। আচ্ছা, এমনভাবে দিনের প্রতিটা দুপুর ওদের নামে লিখে দেওয়া যায় না? এর মধ্যেই হুট করে কেসে উঠল মারিয়া। ঘোর হতে ছিটকে পড়ল সাদিফ। মেয়েটা ফুসফুস করছে ঝালে, হাত দিয়ে ঠোঁট বাতাস করতে করতে বলল, সত্যিই ঝাল, অনেক ঝাল। ও অসহায় শ্বাস ফেলল। মানা করেছিল আগেই, কি বলতে ইচ্ছে করলো, বিয়েরা আমি না আপনি। চুপচাপ পানির গ্লাস এগিয়ে দিল শুধু। মারিয়া একটু ধাতস্থ হতে ভর্তার বাটি ঠেলে দিয়ে বলল, আর খাবো না, চলুন। মারিয়ার ঝালের কিছুতেই কিছু হচ্ছে না। হোটেল থেকে বেরিয়েও ঠোঁট গোল করে শ্বাস ফেলছে। নাকের ডগা থেকে থুতনির চারপাশের চামড়া জ্বলে পড়ে যাচ্ছে। কি মরিচ দেয় এরা! শ্বাস করতে করতে নদীর কাছে গিয়ে দাঁড়ালো সে। সাদিফ কোথাও একটা গিয়েছে। পড়ন্ত বিকেলেও নদীর স্রোতে সমান অস্থিরতা। ভীষণ বাতাসে ওড়না উড়িয়ে নেওয়ার জোগাড়। মারিয়াও কান দিয়ে ধোঁয়া বের হচ্ছিল ঝালে। এখন স্বস্তি লাগছে হাওয়ায়। হঠাৎ আলগুছে পেছনে এসে দাঁড়ালো সাদিফ। হাত দুটো পিঠের সাথে লুকানো। ধীর তার স্বর। ডাকলো, মারিয়া। ফিরল সে। তৎক্ষণাৎ ওর মাথায় কিছু একটা পরিয়ে দিল সাদিফ। থমকালো মেয়েটা। প্রশ্নবিদ্ধ মন আর কৌতূহলে এক হাত চলে গেল সেথায়। গোলাকার শক্ত চাকার গায়ে কোমল ফুলগুলো আঙুলে বাঁধতে বিস্ময়ভূতিতে পাল্টে গেল দৃষ্টি। আস্ত একটা গোলাপের মুকুট তার মাথায় গেঁথে দিয়েছে সাদিফ। সে উৎফুল্লে আওড়ালো, আমার জন্য? জি। তারপর অন্য হাতটাও সামনে আনলো সাদিফ। ফুলের পুরো তোড়াটা সামনে বাড়িয়ে দিল শব্দহীন। মারিয়া বিমূঢ় হয়ে বলল, এটাও আমার? সাদিফের চোখে মুখে জড়তা। অমন করেই জানালো, জি। আসলে তখন ফুল ধরতে পারছিলেন না বলে মন খারাপ করলেন, তাই অনেকগুলো নিয়ে এলাম। মারিয়ার কান্না পেয়ে গেল। দলার মতো কিছু খুশির ব্যথা ঘুরপাক খাচ্ছে গলায়। আটকে রাখার প্রয়াসে ফুলের তোড়াতে হাত বুলিয়ে হেসে চলল মেয়েটা। কিন্তু চোখের জল ওড়াতো মাথা তুলে দাঁড়িয়ে আছে। কোটর ভর্তি অশ্রু সমেত সেই হাসিটায় আটকে থাকা 100 পুরুষের অনিমেষ 2 আঁখি। প্রেমিক সত্তার কতটা গাঢ় হয় আরও। এই ফুলের তোড়াটাকে মারিয়া হাতে না দিয়ে হাঁটু গেড়ে বসে দেওয়ার দিন কি আসবে না? বেদনার্ত ঢোক গিলল সাদিফ। সাথে গিলে নিল বুকে ওঠা ক্লেশ। তার ভালোবাসার পথ এত বাধায় বিস্তৃতি কেন? যে বাধা তাদের মাঝে দেওয়াল তৈরি করে। এই যে এক বুক তেষ্টা নিয়েও মারিয়াকে ছোঁয়া যাচ্ছে না। অমত্ত বাতাসে ওরা উড়ন্ত চুল কানে গুঁজে দেওয়া হচ্ছে না। সুরূপা মেয়েটির চোখের দিক চেয়ে স্বীকার করা যাচ্ছে না, ম্যালেরিয়া, আপনার মতো সুন্দর মেয়ে আমি আমার জীবনে দেখিনি। সাদিফ হা করে শ্বাস নিল। অবচেতন মন থেকে দেখালো একদিন সব বাধা চলে যাবে। শখের নারী টিকে রাখার জন্য তার অট্টালিকা হবে। তার পদধূলিতে বিলীন হতে সুখ
বিছানোর সামর্থ্য হবে, সে মারিয়ার কাছে পৌঁছাবেই। শুধু সেই সময়টুকু, শেষ সীমানা পর্যন্ত তার ম্যালেরিয়াকে কেবল তার করে সৃষ্টিকর্তা রেখে দিলেই হলো। সময়টা স্বস্তিহীন উষ্ণ বিকেলের। বিছানায় বসে বসে ছাদ থেকে আনা জামাকাপড় ভাঁজ করছিলেন মিনা বেগম। এরপর যারটা তার রুমে দিয়ে আসলেন। হঠাৎ দরজার পর্দা সরিয়ে উকি দিল পিউ। বড় আহ্লাদ নিয়ে ডাকলো, আম্মু। মিনা ফিরেও চাইলেন না, কণ্ঠ পুরো করে বললেন, কি? পিউ ভেতরে ঢুকলো, এত কদমে মুখ ভার করে বলল, এত সুন্দর করে ডাকলাম আর এভাবে উত্তর দিলে? বাপের নেওটা মেয়ে হঠাৎ আমার কাছে কেন? বাবা এখনো ফেরেনি তাই? পিউ পাশে বসে বলল, আব্বুকে ভালোবাসি দেখে কি তোমার হিংসে হয়? মিনা আরো চপল হস্তযুগল কাজে ব্যস্ত তখনও। অমনভাবেই বললেন, হিংসে হবে কেন? 9 মাস পেটে ধরবো আমি, পোয়াতি থাকার সব রোগ শোক ভোগ করবো আমি, খেতে পারবো না আমি, বমি করবো, ঘর ভাসাবো, লেবার পেইনটা উঠবে আমার, কিন্তু দিন শেষে মেয়ে বড় হয়ে বাপের লেজ ধরবে। এত হিংসে হওয়ার কি আছে? এসব তো অনেক আনন্দের কথা। পিউ হেসে ফেলল। পরপরই তিনি গদগদ হয়ে বললেন, এর থেকে আমার ধূসরটাই ভালো। ছোটবেলায় রান্না করতে গেলেও আঁচল ধরে ঝুলতো, বায়না করতো নাকে কেঁদে, কুলে নাও। এখনও তো ওর মায়ের থেকেও বেশি ভালোবাসে, সম্মান দেয় আমাকে। অবশ্য মায়ের থেকে কি, আমিই তো ওর আরেকটা মা। শুধু তোর বাপের জন্য ছেলেটাকে মন ভরে দেখতে পারি না। ওর বাড়ি যাওয়া নিষেধ, কারো এখানে আসা নিষেধ। আমার হাতে রান্না যে ছেলেটার কত পছন্দ ছিল। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেললেন। পুরো কথা বাদ দিয়ে পিওর মন পড়ে রইল ওই একটা লাইনে, যেখানে ধূসরের নাম স্পষ্ট শোনা গেছে। চঞ্চল মুখশ্রী বদলে স্থির হয়ে যায়, সিগ্ধ কপল হুড়হুড়ে লাজের ভিড়। ইদানিং প্রায়ই এমন হচ্ছে, ওই নাম শুনলেও অন্তঃকরণে কিছু একটা ঘটে। কানায় রোটে ধুকপুকের রেশ, বুকের মাঝে হাজারখানেক প্রজাপতির উড়াউড়ি বাইরে হতেও স্পষ্ট শুনতে পাওয়া যায়। প্রিয় প্রসঙ্গ কাটাতে বলল, আমার চুলে একটু তেল দিয়ে দেবে? এতক্ষণে কাজ থামিয়ে চাইলেন মিনা। তেল দিবি? ও মাথা দুলাতে চোখ শুরু করলে বললেন, কি ব্যাপার, আজ নিচে থেকে এলি যে? অন্য সময় তো হাত পা বেঁধেও তেল ছোঁয়াতে পারি না। পিউ অপ্রস্তুত হাসল। সে এক বিশেষ দরকারে মাকে খুশি করতে এসেছে, আর মাকে খুশি করা মানে চুলে ডুবু করে তেল লাগানো। বস। পিউ চকচকে হেসে অতঃপর মায়ের পায়ের কাছে বসল। মিনা তেল চিরুনি হাতে তুললেন। ও বলল, তোমার যত ইচ্ছে লাগাও, আজকে কিচ্ছু বলবো না। দ্বিতীয় দফায় অবাক হলেন তিনি, কিন্তু বিশেষ মাথা কামাননি। হাতে অনেক কাজ। জবা ছেলেকে নিয়ে ফিরে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, ওদের জন্য একটু ভালো মন্দ রান্না বসাতে হবে। পিওর লম্বা ঘন চুলগুলো তখন ফ্লোর ছুঁয়েছে। মিনা সিঁথি কেটে তেল দিতে দিতে বললেন, তুই হওয়ার আগে আমার মাথায়ও এমন চুল ছিল। তোর দাদু আমাকে দেখতে গিয়ে চুল দেখেই মাশাআল্লাহ বলে ফেলেছিলেন। অতীতের কথা মনে করে মৃদু হাসলেন তিনি। পিউ বলল, তোমার চুল এখনো সুন্দর, আমারটা আর কাছে কিছুই না এখনো, কিন্তু তোমাকে দেখলে বয়স বোঝা যায় না আম্মু। আমার মায়ের মতো কম, বোনের মতো বেশি লাগে। তুমি আসলেই ভীষণ সুন্দরী। ভদ্রমহিলার খটকার ধরে টোকা পড়ল। এবার প্রশংসায় গলে যাওয়ার বদলে চট করে মেয়ের থুতনি নিজের দিকে ঘোরালেন। পিউ ঘাবড়ে গেল। মিনা ভ্রু উঁচিয়ে বললেন, ঘটনা কি বল তো? হঠাৎ আমার এত প্রশংসা করছিস কেন? ও দাঁত বের করে হাসল। কই, সবসময় তো করি মনে মনে। মিনা আর কথা বাড়ালেন না, তেল দেওয়ার ব্যস্ত হয়ে পড়লেন। বিশ্বাস করেছেন কিনা কে জানে। পিউ উসখুস করল কিছু সময়, রয়ে সয়ে আস্তে করে বলল, একটা কথা বলবো আম্মু। কি? ও আগের চেয়েও ইতস্ত করে বলল, মেজো চাচ্চুর উপর বাবার এত রাগ কি শুধুই ওনার বাড়ি ছেড়ে যাওয়াতে? মিনা ধমকে উঠলেন সহসা। তোর এত জানতে হবে কেন? বড়দের বিষয় মাথা ঘামাবি না। সূচক শব্দ করল পিউ। এর আগেও এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বহুবার। মায়ের কাছে জানতে চেয়ে এইসব মুখ ঝামটা কি শুনেছি, সেজমাও বলেনি। তার এক কথা, আমি তখন এ বাড়িতে আসিনি।
তাই কিছু জানি না, কিন্তু আজকে তো হার মানলে চলবে না। শশব্যস্ত ঘুরে বসলো পিউ, মায়ের কোল আঁকড়ে বলল, তুমি সবসময় আমাকে এই বলে বলে থামিয়ে দাও। আমার বয়স 18 ক্রস করেছে আম্মু। আমি কি এখনো ছোট? বলো না। না, এসব শোনার দরকার নেই। যা, চলে গেছে। শুনে কি হবে? পিউয়ের চোখ ছলছল করে উঠল। শুনতে হবে। আমি শুধু বাবার জন্য মেজো চাচুকে অপছন্দ করে এসেছি। ধূসর ভাইকে তো সহ্যই হতো না, অথচ দেখা হলে এই মেজমা চাচু, এমনকি মারিয়াপু আমাকে কত সাধ্য তাদের বাড়িতে নেওয়ার জন্য। আমি যাইনি বাবার কথায় ওনাদের থেকে দূরত্ব রাখবো বলে, কিন্তু সেদিন চাচুকে দেখে আমার খুব খারাপ লেগেছিল আম্মু। খুব অবাকও হয়েছি। আব্বু এত কিছু বলার পরেও একটা টু শব্দ করলেন না, কত কষ্ট নিয়েও হাসলেন। তারপর ধূসর ভাইও তো একজন এমপি হয়েও কি নোংরা অবস্থায় আমাকে বাড়িতে দিয়ে গেলেন। এই মানুষগুলোকে এতদিন গালমন্দ করেছি ভাবলেও অনুতাপ হচ্ছে আমার। ভেতরটা খারাপ লাগায় শেষ হয়ে যাচ্ছে। আম্মু প্লিজ বলো না আমাকে, চাচু কি করেছিলেন? ধূসর ভাইকেই বা আব্বু দেখতে পারেন না কেন? হাঁ করে মেয়ের মুখের দিকে চেয়ে রইলেন মিনা, টলমলে অশ্রুতে। সত্যি পরিতাপ। মায়ের মনটা গলে গেল বইকি। ফোঁস করে শ্বাস ফেলে বললেন, আচ্ছা বলবো, কিন্তু এ নিয়ে কারোর সাথে দ্বিতীয়বার আলাপ করবি না। প্রিয় খুশি হয়ে গেল। বিজয়ের উল্লাসে ভেতরটা চৌচির। সদ্য সিক্ত কঠোর মুছল অধৈর্য হাতে। আচ্ছা। সাদিফের মুঠোফোন বাজছে, খুব উৎকট তার শব্দ। মারিয়াকে পেছনে রেখে একটু এপাশে এসে দাঁড়ালো সে। হ্যাঁ বলুন ভাই। ইকবাল প্রমোদ চিত্রা ওড়ালো। কংগ্রাচুলেশন ভাইয়া, অবশেষে নিজের আমলকি গাছে উঠে পেরে আনতে পারলে। সাদিফ বুঝতে না পেরে বলল, ঠিক বুঝলাম না ভাই। অত বুঝতে হবে না তোমাকে, ঘুরতে গিয়েছো ঘোরো। ও অবাক হয়ে বলল, এ কথা আপনি কি করে জানলেন? কেন, তুমি না জানালে বুঝি কেউ জানাতে পারবে না? এমপির সেক্রেটারি হয়ে কি সাপের 5 পা দেখে ফেলেছ? না না, তা কখন বললাম? আসলে আমি বলতাম আপনাকে, তুমি কি বলতে তা আমার জানা আছে। মাই লাভ না বললে তো চোর তো ধরতেই পারতাম না। সাদিফ গাল চুলকায়। বোকা বোকা ভাবে পুষ্পা মেয়েটা হঠাৎ ইকবাল ভাইকে এসব বলতে গেল কেন, এটাই ধরতে পারছে না সে। মুহূর্তে ও নিজেই বলল, শোনো, আমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে। শি অলসো লাভস মি সাদিব বাবু। সাদিব উত্তেজিত হয়ে বলল, তাই? কবে কি হলো? কিছুই তো বললেন না ইকবাল ভাই। তুমি বলেছিলে। ও চুপসে গিয়ে বলল, আমি আসলে লজ্জা পাচ্ছিলাম। আমিও লজ্জা পাচ্ছিলাম। বিড়বিড় করলো সাদিব, আপনার আবার লজ্জা? ইকবাল সচকিতে বলল, কি বলতে চাও, আমি নির্লজ্জ? থতমত খেলে ছেলেটা। জবাব গুছিয়ে ওঠার আগে সে গুরুতর কণ্ঠে জানালো, শোনো, আমি এখন বিয়ের প্রস্তাব নিয়ে ধূসরের কাছে যাচ্ছি। সাদিব প্রকাণ্ড হোঁচট খেয়ে বলল, বিয়ে কার? অবভিয়াসলি আমার। তোমার তো লাইনই জোড়া লাগছে না। হাত জোড়া লাগাবো কিভাবে? ছেলেটা ওসবে কান দিল না, হতবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি এসব করবেন ভাই? আর একটু সময় নিতেন। ইকবাল মহাবিজ্ঞের ন্যায় আওড়ালো, শোনো সাদিব বাবু, কবি বলেছেন, যেটা কাল করবে সেটা আজ করো, যেটা আজ করবে সেটা এখনই করো। এবার দয়া করে কবির নাম জানতে চেয়েও না। টেনশনে আমি এখন আমার নিজের বাপের নামই ভুলে গেছি। সাদিবের কণ্ঠে অনুচিন্তন। কিন্তু ইকবাল ভাই, এক্ষুনি এসব? ধূসর ভাই যদি জুটি টুটি দিয়ে আর কাজ নেই। মনস্থির করে ফেলেছি। মাই লাভ আমার সঙ্গে সংসার করতে চাই সাদিব বাবু। তার আবদার আমি কি করে ফেরাই বলো? শেষ দিকে কণ্ঠস্বর নরম হয়ে এলো ইকবালের। পরপরই দৃঢ়চিত্তে বলল, আমি বলবই, তাতে যা হয় হবে। চুপ করে থেকে লাভ নেই। চুপ থেকে কেউ কখনো কিছু করতে পারে না। এপাশেও চুপ করে থাকলো সাদিফ। অনেক বছর আগে একজনকে দেখে তার সবটা থেমে গিয়েছিল। সেই থেমে থাকাতে সে গতি দিতে পারেনি। নিশ্চুপভাবে এখনো বক্ষপিঞ্জরে লালন করে যাচ্ছে। খোদ থেমে থাকার সেই একজনও জানে না এসব। সত্যি তো, চুপ করে থাকলে কষ্ট বাড়ে। রিক্ত হস্ত আরও রিক্ততায় ভরে। কিচ্ছু পাওয়া যায় না, কিচ্ছু না। ধ্যান ভাঙল ইকবালের ফের আওয়াজে। ধূসরদের বাড়ির জন্য রওনা দিয়েছি বুঝলে। কি যে নার্ভাস লাগছে। হতচ্ছাড়ার রাগ সম্পর্কে তো জানোই। যদি রেগে মেগে আমাকে মেরে কোথাও চাপা দিয়ে দেয়,
একটু বিজ্ঞাপন দিয়ে খুঁজে বের করো ভাইয়া, ওই জন্য আগে ভাগে জানিয়ে রাখলাম তোমাকে। সাদির হেসে বলল, অল দ্য বেস্ট। ভর দুপুরে সত্যি ধূসরের রুমে হানা দিল ইকবাল। ঘেমে নিয়ে একাকার ছেলেটা, ভীষণ চিন্তায় টগবগে আদর। ধূসর আধশোয়া ছিল কোলের ওপর, চকচকে ছাই রঙা ল্যাপটপ। ভ্রু গুছালো ওকে দেখে। তুই? হাঁসফাঁসে ভঙ্গিতে ঢুকলো ইকবাল। কথাবার্তা না বলে আগে টেবিল থেকে গ্লাস তুলে নিঃশ্বাস ভরে পানি খেলো। শার্টের দুটো বোতাম খুলে বলল, এসিটা বাড়াতো, এত গরম কেন? ধূসরের কপালের ভাঁজ বাড়ল। এসি তো চলছেই, গরম কোথায়? কিছু বলবো না। বন্ধুর অবিব্যস্ত হাবভাব দেখে চুপচাপ চাপ বসালো রিমোটে। তারপর শান্তভাবে শুধালো, তুই হঠাৎ এখানে? খুব সাধারণ প্রশ্নটাতেও রুষ্ট চোখে চাইল ইকবাল। গম গম করে বলল, কেন? এখন কি তোর রুমে আসাও বারণ? সেটা তো বলিনি, শুধু প্রশ্ন করেছি। চেহারার অবস্থা দেখছি খুবই ভালো, কিছু ঘটিয়েছিস কোথাও? ধূসরের অনর্গল প্রশ্নে ক্ষেপে গেল সে, অথচ কাঁদো কাঁদো হয়ে বলল, এত প্রশ্ন করবি না ধূসর। তোর এসব প্রশ্ন মানে দেশের একজন সুনাগরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তার দায় কে নেবে? তুই নিবি? ধূসর আশ্চর্য হলো না। সামনে আহাম্মকটাকে তার আগাগোড়া চেনা, নিশ্চিত কোথাও ঝামেলা পাকিয়ে রাগ ঝাড়ছে এখানে। দুই গাল ফুলিয়ে শ্বাস ফেলল শুধু। ইকবাল কত মন সরিয়ে ব্যস্ততা দেখালো স্ক্রিনে। ছেলেটা সময় নিয়ে ঠান্ডা হলো, নরম সুরে ঢাকলো, ধূসর রে, শুনছি। শুনলে হবে না, আমার দিকে দেখ। ধূসর চোখ তুলল এক পল, আবার নামিয়ে বলল, ঝেড়ে খাস ইকবাল, ভনিতা পছন্দ করি না। ইকবাল যতটুকু ঘাবড়েছিল এর থেকেও দ্বিগুণ ঘাবড়ালো ওর কণ্ঠ শুনে। ওর শীতলভাবে কথা বলে কেউ, গায়ের লোম দাঁড়িয়ে যায় না। মিনমিন করে বলল, এসিটা আর একটু বাড়াবি, ঘেমে যাচ্ছি তো। ধূসর চেয়ে দেখলো ও সত্যিই ঘামছে। থুতনি, ঘাড়, কপাল চটচট করছে পুরো। এবার সত্যি সত্যি চিন্তা হলো তার। এসি বাড়িয়ে দিয়ে বলল, কি হয়েছে? ইকবাল উত্তর দিল বিলম্বহীন, খুব বড় বিপদে পড়েছি। ভ্রু কুঁচকালো ধূসর, তুই বিপদে পড়েছিস? আমি তো জানতাম বিপদ সবসময় তোর উপর পড়ে। সে ঠোঁট উল্টে বলল, ওরকম করে বলিস না। আসলে আমি না একটা মেয়ের প্রেমে পড়েছি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু ওর একটা হতচ্ছাড়া বড় ভাই আছে, কাজিন হয় আর কি। তার ভয়ে কিছুই বলতে পারছি না। সবটা গড়গড় করে বলে থামলো ইকবাল। এভাবে শুরু করলে ধূসরের প্রতিক্রিয়া বুঝতে সহজ হবে, তারপর আস্তে ধীরে সব গুছিয়ে বোঝানো যাবে। ধূসর কথার পিঠে খুব সাবলীল আওড়ালো, মেয়েটা কি পুষ্প? ইকবাল স্তব্ধ, পিলে শুদ্ধ চমকে গেল। বিহুলস্তায় ছিটকে দাঁড়িয়ে বলল, তুই জানলি কিভাবে? ধূসরের লোমশ তমাতে হাত ল্যাপটপের বাটনে বহাল, খুব স্থির কণ্ঠে বলল, তোদের হাবভাব থেকে সন্দেহ করেছিলাম, শিওর হলাম এবার। ছেলেটার কেঁদে ফেলার মতো অবস্থা হলো। এই নিরুত্তাপ ধূসরটাকে যত আতঙ্ক, তার মুখখানা দেখো, যেন শক্ত প্রস্তরাধি। দুরন্ত আবার কাছে বসে বলল, আসলে আমি ইচ্ছে করে করিনি, তুই তো জানিস প্রেম জিনিসটা কেমন হুটহাট হয়ে যায়। কিভাবে যে ওর প্রেমে পড়ে গেলাম নিজেই জানি না। ধূসরের জবাব এলো না। ইকবাল নিজেই ওর ভাঁজ করা হাঁটুতে হাত রেখে বলল, পুষ্পও আমাকে পছন্দ করে, বলল ওর বাবার সাথে কথা বলতে। বলবো আমি, কিন্তু তার আগে তোর মতামত জানা জরুরি। তুই তো জানিস আমার কাছে তুই কি। ধূসর ল্যাপটপ বন্ধ করে তাকালো, গাঢ় সেই দৃষ্টি অমন ছট করেই বলে দিল, তোদের সম্পর্কে আমার মতামত নেই। বিস্ময়ের ধাক্কায় মুখ থুবড়ে পড়ল ইকবাল। অস্পষ্ট শোনালো পরের কথা। কি বলছিস? ধূসরের ভনিতা শূন্য জবাব, ভেবেচিন্তেই বলছি। আমি আমার বন্ধুকে আমার বোনের জামাই করতে চাই না। মামা অনেক ভরসা করে ওকে এখানে পড়তে পাঠিয়েছে। বন্ধুর জন্য আমার পরিবারকে কোনো বদনামের ভাগিদার করতে পারবো না ইকবাল, আই এম সরি। ইকবাল হা করতে গেলেই সে হাত উছালো, বড্ড স্তব্ধ সমেত বলল, আমি কোনো যুক্তিতে যেতে চাই না। তুই পুষ্পকে চাইলে আমাকে পাবি না, আমাকে চাইলে ওকে না। মনে হলো হয় পুষ্প না হয় ধূসর। মানে হলো হয় পুষ্প না হয় ধূসর। নাও চয়েস ইজ ইয়োর ইকবাল।
ইকবাল কিংকর্তব্য বিমূঢ়, হারিয়ে গেল তার সব কথা, বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল কেবল। ধূসর বড় নিষ্ঠুরের মতো বলল, 10 মিনিট সময় দিচ্ছি, ভেবে বল কি চাই। পুষ্পকে চাইলে ওর বাবার সঙ্গে কথা বলতেই পারিস, কিন্তু তারপর থেকে তোর আমার বন্ধুত্ব এখানেই সমাপ্তি টানবে। কথায় দাড়ি পড়তে জবাব দিল ইকবাল, খুব ভঙ্গুর তার আওয়াজ। 10 মিনিটের দরকার নেই, এখনই বলছি, আমার তো কেউ চাই, ও কেউ চাই। এত বছরের বন্ধুত্ব আমার কাছে যেমন দামি তেমন দামি এই অল্প দিনের আমার অনুভূতিগুলো। আমি মাই লাভকে কথা দিয়েছি, তার সঙ্গে আমার সুন্দর একটা সংসার হবে। তোকে কথা দিয়েছি, আমরা জীবন থাকতে বন্ধুত্ব শেষ হবে না। আর ইকবাল পাঠান, একবার কথা দিলে মৃত্যুর বিনিময়ে হলেও তার রাখে। যেহেতু প্রসঙ্গ তোদের বেছে নিতে উঠল, আমি কাউকে ছাড়তে পারবো না, তাই নিজেই চলে যাব। কোথায় যাবি সেটা জানতে হবে না। ধূসরের ত্রুটিযুক্ত কপাল টানটান হলো। ইকবালের মুখবিবরে ঘন অমাবস্যার ছাপ। বিধ্বস্ত চিত্তে এক পা বাড়াতে গেল, ফিরবে বলে হুট করে নিজের পা সামনে এগিয়ে দিল ধূসর। অমনি হোঁচট খেয়ে একেবারে উল্টে পড়ল ইকবাল। দাড়ি ভর্তি থুতনি মেঝেতে ঢুকে যাওয়া সজোরে হচকচিয়ে বলল, এটা কি হলো? ধূসর উঠে দাঁড়ালো, নিরুদ্বেগ উত্তর দিল, ফেলে দিলাম। ইকবাল তৎক্ষণাৎ উঠে বসে, দাঁতের মাড়ি স্তব্ধ টলছে ব্যথায়, চিবুকের কাছটা ডলতে ডলতে বলল, কি করলাম আমি? ফেললি কেন? ধূসর হাঁটু মুড়ে বসলো ওর কাছে, চোখ সরু করে বলল, মরতে যাচ্ছিলি না? এইটুকু ব্যথায় এমন করলে মরবি কি করে? ইকবালের মুখখানা হু হু করে উঠে। ধূসরটা সে মরবে বুঝেও এমন ফাজলামো করছে। মন খারাপ করে বলল, আমি মরলে তুই কষ্ট পাবি না? ও মুখের উপর বলল, না, খুশি হব। পৃথিবী থেকে একটা গাধা সংখ্যায় কমলো ভেবে এভাবে বলতে পারলি?